হাই স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা নিয়ে শিখব সেটা হচ্ছে প্রোনাউন। এখন আমরা কিন্তু পার্টস অফ স্পিচ ছোটবেলা থেকেই পড়ে আসছি। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, খুবই সিম্পল। কিন্তু অ্যাডমিশন টেস্টে যেটা হয় যে সিম্পলের ভিতরে বলে না ওই যে গাউসিয়া মার্কেটে সিম্পলের মধ্যে গর্জিয়াস, ওরকম সিম্পল ইজি জিনিস থেকে একটু কমপ্লিকেটেড প্রশ্নগুলো করে থাকে। সুতরাং তোমার যদি ডেপথ অফ নলেজ না থাকে, অর্থাৎ প্রোনাউন কত প্রকার এবং সেগুলো কখন কোথায় কিভাবে ব্যবহৃত হয় জানা না থাকে, তাহলে কিন্তু খুব সহজ জিনিসটা ভুল উত্তর করে অথবা উত্তর করতে না পেরে তোমার স্বপ্নের জায়গা থেকে দূরে সরে যেতে পারো। সুতরাং সায়েন্সের অনেক কঠিন সাবজেক্ট থাকে বা যেই ডিপার্টমেন্টেই ছিলে, সায়েন্স, আর্টস, কমার্স, সেগুলোতে আমরা অনেক এফোর্ট দেই। ইংলিশের মতো ইজি সাবজেক্টে মার্ক মিস গেলে তো এটা মেনে নেওয়া যায় না। সুতরাং প্রোনাউন নিয়ে যতগুলো প্রশ্ন আছে এবং যত রকম প্রশ্ন আসার মতো, সেগুলো সবগুলো আজকের ক্লাসে শিখে নিব এবং আশা করা যায় যে এই ক্লাসটা একটু মন দিয়ে যদি আমরা করি, স্বাভাবিক গ্রামারের টপিক বোরিং, পড়তে ইচ্ছা করে না, কিন্তু একটু মন দিয়ে করতে হবে, কারণ এই একটা ক্লাস করলে এই জিনিসটা সারা জীবনের জন্য শেখা হয়ে যাবে। আমরা একটা একটা করে প্রশ্ন দেখতে থাকি। হি শোড আস 2 অ্যাপার্টমেন্টস বাট উই লাইকড ড্যাশ অফ দেম। তাহলে কি বোঝানো হচ্ছে? দুটোই পছন্দ হয়েছে নাকি কোনোটাই পছন্দ হয় নাই? কি মনে হয়? এখানে কিন্তু অনেক কিছুই হতে পারতো। এখানে বোথ হতে পারতো, এখানে আইদার হতে পারতো, কিন্তু কেন হলো না? কেন এখানে মনে হচ্ছে নাইদার হবে? এই যে শব্দটা বাট, বাট মানে কি কিন্তু। সাধারণত কখন এটা ব্যবহৃত হয়? বিপরীত ধর্মী অর্থ বোঝাতে। যেমন আমরা বলে থাকি যে হি ইজ পুয়ার বাট অনেস্ট। যদিও দরিদ্র হলে সৎ হবে না এমন কোনো কথা নাই, তারপরেও এটা ধারণা করা হয় যে অনেক দরিদ্র ব্যক্তি যে, তার কিন্তু টাকার কষ্টটা বেশি। তাকে হয়তো টাকার প্রলোভন দেখিয়ে অসৎ পথে নেওয়াটা সহজ হয়, সেই জন্য বলা হয় হি ইজ পুয়ার বাট অনেস্ট। তাই না? বিপরীত ধর্মী অর্থ চলে আসছে। এখানেও সেইটা, দুটো অ্যাপার্টমেন্ট দেখালো কিন্তু ড্যাশ মানে কি? নিশ্চয়ই পছন্দ করি নাই, এরকমই কিছু। এক্স্যাক্টলি, নাইদার মানে হলো দুটোর মধ্যে কোনোটি না, এরকম বুঝাতে ব্যবহৃত হয়। আইদার মানে কি? দুটোর মধ্যে একটা। সো নাইদার মানে কোনোটাই না, আইদার হলে দুটোর মধ্যে একটা। কোনটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের এক্সাম্পল? আচ্ছা, ডিস্ট্রিবিউশন মানে কি? ডিস্ট্রিবিউশন মানে হলো ভাগ করে দেয়া। এখন ভাগ করব কার মধ্যে? ওই যে আইদার, নাইদার। আইদার মানে কি? হয় এ পাবে না হলে ও পাবে, এক পক্ষ। নাইদার মানে কেউই পাবে না। এই শব্দগুলোকে আমরা বলতে পারি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে কোনটি হবে? উত্তর হবে বি, আইদার। এখানে আমরা ব্যাখ্যাটাও সুন্দর করে দেখে ফেলি। ইচ, আইদার, নাইদার, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। A snake can eat and digest animals much larger than, কি হবে? যেহেতু এটা ইতর প্রাণী, কুকুর, বিড়াল, সাপ, এদের ক্ষেত্রে হিজ, হার হয় না, এদের ক্ষেত্রে কি হয়? ইট। এখন এই বাক্যটার মাধ্যমে কি বোঝানো হচ্ছে? যে অজগর সাপ বা বড় সাপ যেগুলো আছে, তারা খেতে এবং হজম করতে পারে এমন পশু পাখিকে যারা তার থেকেও অনেক বড়। তাহলে তখন কি হবে? রিফ্লেক্সিভ প্রোনাউনের সাথে সেলফ যুক্ত হয়। সেলফ মানে কি? সেলফ মানে নিজে। আমরা বললাম সেলফ মেড মিলিয়নেয়ার, নিজের পরিশ্রমে সে আজকে মিলিয়নেয়ার হয়েছে। সো যেহেতু ইতর প্রাণী ইট হবে এবং নিজের থেকে, তাই না? সুতরাং ইট সেলফ, এগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন, এখানে সবসময় সেলফ যুক্ত হয়। কোন শব্দটা রিফ্লেক্সিভ প্রোনাউন? খুবই সিম্পল, আমরা জানি যে শব্দগুলোর সাথে সেলফ থাকে সেটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। এখন বলা যেতে পারে যে লাস্টের শব্দটা কেন হলো না? এখানে তো সেলফ আছে, কিন্তু এটা কি প্রোনাউন? এটা কিন্তু প্রোনাউন না। প্রোনাউন হতে হলে হিমসেলফ, হারসেলফ, মাইসেলফ, একটা কিছু যুক্ত থাকতে হবে। শুধু সেলফ হলে তখন আমরা প্রোনাউন বলছি না সেটাকে। ইনডেফিনিট প্রোনাউন। আমরা জানি যে আর্টিকেল যখন আমরা পড়ি দু ধরনের, একটা ইনডেফিনিট আর একটা ডেফিনিট। ইনডেফিনিট কি? এ,
এন, অর্থাৎ আমরা নির্দিষ্ট করে বলছি না এই যে কোনো একটা কলম। যখন বলছি দি পেন, ডেফিনিট করে বলছি, মানে যে কোনো একটা কলম না, এই কলমটি। ঠিক একইভাবে প্রোনাউনের ক্ষেত্রেও কখনো কখনো আমরা কিন্তু নির্দিষ্ট করে বলি, আর যখন নির্দিষ্ট করি না, যে কোনো একটা হলেই হবে। দেখি তো এখানে কোনটা হতে পারে। এনি, যে কোনো একজন। সাম, কয়েকটা। তার মানে কি বোঝা গেল? নোবডি, কেউই না। আমরা কিন্তু নির্দিষ্ট করে বললাম না যে এনিবডি শুনে তুমি বুঝতে পারবে না কার কথা বলা হচ্ছে, নোবডি কিংবা এভরিবডি শুনেও বুঝতে পারবে না। যেহেতু তুমি নির্দিষ্ট বুঝতে পারছো না, এগুলো সবগুলোই ইনডেফিনিট প্রোনাউন। সেভারাল, এই শব্দটা কিসের এক্সাম্পল? দি অথর অফ সেভারাল বুকস। কি হতে পারে এটা? ওয়ান্স অ্যাগেন, আমরা কি বুঝতে পারছি কয়টি বই নির্দিষ্ট করে? কতিপয় বই, 2টা হতে পারে, 4টা হতে পারে, 6টা হতে পারে, 24টাও হতে পারে। যেহেতু অনির্দিষ্ট অ্যামাউন্টটা, তাহলে কি হবে? ইনডেফিনিট প্রোনাউন। উত্তর হবে এ। এরকম আরো কি শব্দ আছে? সাম, এনি, নান, সামওয়ান, সামবডি, এই সবগুলোই হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। দ্য ওম্যান ড্যাশ ওয়াজ ওল্ড অ্যান্ড বেন্ট। বেন্ট মানে কি? একদম ওই যে বয়সে ভারে কুজো হয়ে যায় যে, সেটাকে বলতে পারি বেন্ট। এখানে উত্তরটা কি হবে? আমরা যখন প্রশ্ন সলভ করব, মাথায় রাখবো প্রসেস অফ এলিমিনেশন। তার মানে আমি যদি উত্তরটা শিওর না থাকি, ঠিক আছে, তখন আমি খুঁজবো কোনটা হবে না উত্তর, এলিমিনেট করব। আমরা দেখি, দ্য ওমেন আই স্পোক টু হার ওয়াজ ওল্ড অ্যান্ড বেন্ট। এটা তো ভাই বাক্য হলো না। যদি বলতো আই স্পোক টু, তাহলে হতো, কিন্তু শেষে আবার হার যুক্ত, এটা হবে না। আবার যদি বলতো দ্য ওমেন হুম আই স্পোক টু ওয়াজ ওল্ড অ্যান্ড বেন্ট, সেটাও হতো, কিন্তু এখানেও শেষে হার যুক্ত করলো, এটাও হবে না। দ্য ওমেন দ্যাট আই স্পোক, মানুষের ক্ষেত্রে হু, হুম এগুলো হয়। আর যদি আমরা বস্তুবাচক হয়, তখন হুইচ, দ্যাট, সাধারণত এরকম হয়। ব্যতিক্রম থাকতে পারে, বা সাধারণত এরকম। সো দ্যাট আই স্পোক এবং টুও নাই, কিচ্ছু নাই, এটাও হবে না। সো একমাত্র কারেক্ট অ্যান্সার আই স্পোক টু। এখানে দেখে নেই, সাবজেক্টকে ইন্ডিকেট করতে সাধারণত কি হয়? হু, হুইচ, হুম এগুলো বসাতে হয়, কিন্তু এখানে রিলেটিভ প্রোনাউনটা কেন হলো না? কারণ আমাদের দুটো অপশন ছিল, শুধু আই স্পোক টু অথবা হুম আই স্পোক টু। কিন্তু এই যে এখানে হার আছে, এই জন্য অপশনটা বাদ। একমাত্র কারেক্ট অ্যান্সার এটা, তাই না? বুঝতে পারলাম। দ্য ফ্যাক্ট ড্যাশ দ্য ট্রাভেলার্স টেক্স। আচ্ছা, ট্রাভেলার্স টেক জিনিসটা কি? অনেক ক্ষেত্রে দেখা যায় যে তুমি হয়তো সিঙ্গাপুরে বেড়াতে গেলে, and তোমার কাছে সেই দেশে কারেন্সি হয়তো নেই, নাই থাকতে পারে। তখন ট্রাভেলার্স চেক বলে একটা জিনিস থাকে, যেটা মাধ্যমে তুমি এই আর্থিক যে কাজগুলো আছে সেগুলো মেটাতে পারবে। এই সিস্টেমটা আমিও অত ভালো জানি না, তবে এটাকে বলতে পারো ক্যাশের বিকল্প। সো এইখানে প্রশ্নটা কিন্তু খুবই সহজ, দ্য ফ্যাক্ট দ্যাট, তাই না? হুইচ ইজ দ্যাট, ফ্রম দ্যাট, এগুলো কিন্তু হয় না। আমরা কিন্তু এভাবে বলি যে দ্য ফ্যাক্ট দ্যাট, যে কি বলে, যে মেসি হ্যাজ ওয়ান দ্য লাস্ট ওয়ার্ল্ড কাপ মেড হিম দ্য গ্রেটেস্ট ফুটবলার। এই যে দ্য ফ্যাক্ট দ্যাট, আমরা কিন্তু কথাটা এইভাবে বলি। সো ভাষায় অনেক কিছু থাকে যে কথায় কথায় চলে আসে, তাই না? যেমন আমরা একটা কথা প্রায় বলি যে সেম টু সেম, মানে একই রকম দেখতে। কথাটা হয়ে গেল কি, শুধু সেম বললেই চললো, অনেকে বলে সেম টু সেম। এই যে জিনিসগুলো, যে এগুলো কিন্তু ভাষায় অভ্যাস হয়ে যায়, সেগুলো মাথায় রাখতে হবে। ড্যাশ দে আর গোয়িং টু ডু আফটার দিস ইজ আনসার্টেন। কি হতে পারে? তারা এর পরে কি করবে সেই জিনিসটা অনিশ্চিত। এখানে কি হতে পারে? হাউ দে আর গোয়িং টু ডু, এটা তো আসলে হইল না। ওয়েন দে আর গোয়িং টু ডু আফটার দিস, এটাও হলো না। সবচেয়ে ভালো কোনটা? হোয়াট দে আর গোয়িং, তারা কি করতে যাবে। তাহলে উত্তরটা কি হবে? হোয়াট, তাই না? কি করতে যাচ্ছে। সো আমাদের কিন্তু বাক্যটা পড়ে অর্থটা বুঝতে হবে, তাহলে আমি উত্তরটা পেয়ে যাব। টেল মি ড্যাশ টোল্ড ইউ অ্যাবাউট ইট। এই যে প্রোনাউনগুলো, অর্থগুলো কি জানি আমরা? হু মানে হচ্ছে কে, হুজ মানে হচ্ছে কার কিংবা যার, হুম মানে কাকে কিংবা যাকে। তাহলে কি বোঝা গেল?
সাবজেক্ট ফর্মে থাকে হু, কে, তাই না? তাহলে টেল মি, কে তোমাকে বলেছে? তাহলে কি অবশ্যই সাবজেক্ট ফর্মেই বসবে। তাহলে উত্তর কি হবে? বি, হু। সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে হু ব্যবহৃত হয়েছে। হুমটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, তাই না? যেমন আমরা কি বলতে পারি, যখন আমি নিজের কথা বলছি সাবজেক্টিভ ফর্মে আই। ধরো যে আমি গল্প বললাম, আই টেল আ স্টোরি। আবার অবজেক্টিভ ফর্মে কি? মি। আমাকে গল্প বললো, মাই ফ্রেন্ড টোল্ড মি আ স্টোরি। ঠিক একইভাবে হু ডিড দিস সাবজেক্টিভ ফর্মে, আর টু হুম ইট মে কনসার্ন অবজেক্টিভ ফর্মে, যে কার কাছে এটা ম্যাটার করে। The US Congress restored the Medal of Honor that was first presented in 1965 to a woman. কি হবে এরপরে? এই যে একজন নারীকে এই মেডালটা দেয়া হলো, যার নাম, যাহার নাম আমরা খুব কম মানুষই শুনেছি। হুইচ মানে কি? কোনটি? আর এটা মানুষের ক্ষেত্রে ব্যবহৃত সাধারণত হয় না, বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। হু মানে হলো কে, সাবজেক্টিভ ফর্মে থাকে। হুম মানে হলো কার, তাই না? কাকে এরকম বলতে পারি। সো হুজ মানে হলো কার। তাহলে কার অথবা যার, এখানে অর্থটা কি হবে? একজন নারীকে দেয়া হয়েছে যার নাম আমরা খুব কম মানুষ শুনেছি। তাহলে কি হবে? কার কিংবা যার, এটা কি হয়? হুজ, তাই না? সো তাহলে উত্তর হবে হুজ। এখানে আমরা কি জানি যে ফিউ এবং এ ফিউর পার্থক্য কি? দুইটার মানেই হলো অল্প পরিমাণ, তবে এ ফিউটা পজিটিভলি ব্যবহৃত হয়, যে আমার অল্প কিছু বন্ধু আছে। আর ফিউ হলো নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়, যে আমার বন্ধু নাই বললেই চলে। এখানে কিন্তু নেগেটিভ বুঝিয়েছে, যে এমন একজন নারী যার নাম আমরা শুনিই নাই বলতে গেলে, এই জন্য ফিউ। দিস ইজ দ্য ম্যান ড্যাশ গ্র্যান্ডফাদার ফাউন্ডেড আওয়ার কলেজ লাইব্রেরি। আমরা কি জানি অর্থগুলো? সবই জানি। হু মানে হলো কে, দ্যাট হুইচ এগুলো বস্তুর ক্ষেত্রে সাধারণত ব্যবহৃত হয়, কোনটি বা এরকম যেটি। হুজ, হুম, তাই না? হুজ মানে হলো কার কিংবা যার, হুম মানে হলো কাকে কিংবা যাকে। তাহলে এখানে কি হবে? এই হচ্ছে সেই লোকটা যার দাদা। তাহলে যার ইংরেজি কি? হুজ। তাহলে উত্তর হবে ডি, তাই না? যে পজেশন, পজেসিভ, সেক্ষেত্রে হুজ বসবে। অত ঝামেলা মানে সব ক্ষেত্রে কি এত কঠিন করে গ্রামারের টপিকগুলো নিয়মগুলো শিখতে হবে তা না। তুমি অর্থ জানলে কমন সেন্স খাটিয়ে উত্তর বের করতে পারবে। হু মানে হলো কে, হুজ মানে হলো যার কিংবা কার, হুম মানে হলো যাকে কিংবা কাকে। ব্যাস হয়ে গেল। আমি বাক্যটা পড়ে বুঝতে পারছি যার দাদা, যার নানা। তাহলে কি হবে? হুজ হয়ে যাবে। These are the policemen dash caught the thief. কি হবে এখানে? এই হচ্ছে সেই পুলিশের সদস্যরা যারা, যে যারা, ইংরেজি কি? হু। একজনও হতে পারে, 100 জনও হতে পারে, সাবজেক্টিভ ফর্মে, তাই না? এই হচ্ছে পুলিশ যারা চোরটাকে ধরেছিল। এখন দেখো তুমি রুলস দিয়েও শিখতে পারো, হু সর্বদা ভার্বের আগে বসে। হ্যাঁ, এইগুলো ভালো, কারণ নিয়ম বুঝে বুঝে পড়া ভালো। তবে আমি বলবো যে পরীক্ষার হলে না এত নিয়ম মাথায় থাকবে না। সো নিয়মটা তুমি দেখে রাখলে, কিন্তু এটাও মাথায় রাখবে সব নিয়মেরই ব্যতিক্রমও থাকে, তাই না? এটা যেহেতু একটা ভাষা, 2+2 সবসময় 4 হবে না, মাঝে মধ্যে 17ও হতে পারে। সুতরাং আমরা কি করব? নিয়মগুলো দেখে রাখবো অবশ্যই, কিন্তু আমরা কমন সেন্সটাকে অ্যাপ্লাই করব, যেটা আমাদের কাছে মনে হবে যে হ্যাঁ, হু কট দ্য থিফ, যে চোরটাকে ধরেছে। হু মানে হলো যে কিংবা যারা, এটাই হওয়া উচিত। ব্যাস হয়ে গেল। The most important chemical catalyst on the planet is chlorophyll. Dash carbon dioxide and water react from carbohydrates. কি হবে এখানে? এখানে বলা হচ্ছে যে ক্যাটালিস্ট কি? প্রভাবক। এই পৃথিবীতে, এই জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক হচ্ছে ক্লোরোফিল। যেখানে কি হয়? যেখানে, তাই না? আমাদের বাংলা করি, শুরুতে অর্থটা করে নিই। যেখানে কার্বন ডাইঅক্সাইড, পানি, কার্বোহাইড্রেট, শর্করা তৈরি করে, সালোক সংশ্লেষণ হয়। তাহলে এখানে কি হবে? যেখানে, হুজ প্রেজেন্স, যার উপস্থিতি, হুইচ ইজ প্রেজেন্ট, যে নিজে উপস্থিত থাকে, প্রেজেন্টিং, ইন দ্য প্রেজেন্স অফ হুইচ, যার উপস্থিতিতে। তুমি বলো কোনটা সবচেয়ে সুন্দর মানায়। আবার আমার বাক্যটা দেখি।
পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক হলো ক্লোরোফিল, যার উপস্থিতিতে কার্বন এবং পানি, কার্বন ডাইঅক্সাইড পানি তারা বিক্রিয়া করে কার্বোহাইড্রেট তৈরি করে। তাহলে যার উপস্থিতিতে কোনটা হবে? প্রেজেন্টিং হবে না, যে নিজে উপস্থিত থাকে সেটাও হবে না, যার উপস্থিতি কাছাকাছি যাচ্ছে, পুরোপুরি কিন্তু হলো না। ইন দ্য প্রেজেন্স অফ হুইচ, যার উপস্থিতিতে। তাহলে উত্তর কি হবে? ডি, যার উপস্থিতিতে। এবং আমরা আরো একটা কমন সেন্স খাটাতে পারি, মানুষের ক্ষেত্রে তখন আমরা সাধারণত হুজ, হুম এগুলো ব্যবহার করি, বস্তুর ক্ষেত্রে সাধারণত আমরা হুইচ, দ্যাট এগুলো ব্যবহার করি। তাহলে বুঝতেই পারছি যে এখানে কিন্তু সবকিছু মিলিয়ে কমন সেন্সটা যদি আমরা অ্যাপ্লাই করি, এটাতে ডিটাই কিন্তু হওয়া উচিত। হু, হুইচ, হোয়াট এগুলো কি? ডেমনস্ট্রেটিভ মানে কি আমরা কি জানি? নির্দেশ করছে, এইটা আমার, দ্যাট ইজ মাই পেন, দিস ইজ মাই আমব্রেলা। রিফ্লেক্সিভ কি? মাইসেলফ, ইয়োরসেলফ, হারসেলফ। ইনডেফিনিট কি? অনির্দিষ্ট। তুমি কি পরীক্ষায় কেমন করেছো? কিছু কিছু মার্ক পেয়েছি, সাম। কোনো মার্কই পাইনি, নান। যে কোনো একরকম ভাবে পেয়েছি, এনি। নির্দিষ্ট বুঝা গেল না, তাহলে এটাকে ইনডেফিনিট। রিলেটিভ প্রোনাউনটা কি? রিলেটিভ মানে কি? সম্পর্ক। আমাদের রিলেটিভ থাকে না, আত্মীয় সম্পর্কে। এটাই তুমি যখন বললা যে কাশেম ইজ মাই ফ্রেন্ড হু ইজ এ ভেরি ট্যালেন্টেড স্টুডেন্ট, এই যে কাশেমের সাথে সম্পর্ক করলো হু শব্দটা, আমরা হু এর মাধ্যমে বললাম যে খুব মেধাবী একজন শিক্ষার্থী। তাহলে কি হলো? যে রিলেটিভ প্রোনাউন যেটা হচ্ছে সম্পর্ক স্থাপন করে, অর্থাৎ নাউনের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে, তাই না? তো সেগুলো ডব্লিউএইচ কোয়েশ্চেন যেগুলো আছে এগুলো সবগুলোকে আমরা বলতে পারি রিলেটিভ প্রোনাউন। কোন শব্দটা সঠিক, কোন বাক্যটা সঠিক দেখতে হবে। ওয়ান্স अगेन নিয়ম আছে একটা, নিয়মটা আমরা দেখব। তার আগে আমরা কমন সেন্স খাটানোর চেষ্টা করি, কারণ পরীক্ষার নিয়ম সব মনে থাকবে না। দ্য ম্যান ওয়াজ টল হু স্টোল মাই ব্যাগ। ঠিক আছে, মানুষটা লম্বা ছিল যে আমার ব্যাগ চুরি করেছে। তো কেমন জানি একটু বাংলা আমরা পড়ি না যে একটা সার্থক বাক্যে 3টা গুণ থাকে, আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি। আসক্তি কি? সুশৃঙ্খল পদবিন্যাস। আমি স্কুল থেকে বাসায় ফিরে ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি ফিরে স্কুল থেকে, কেমন জানি লাগে শুনতে, তাই না? আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি তোমাকে আমি, একটু কেমন এলোমেলো হয়ে গেল না? আসক্তিটা থাকলো না, সুশৃঙ্খল পদবিন্যাস সেখানে পাচ্ছি না আমরা। আচ্ছা, তাহলে পরেরটা দেখি, দ্য ম্যান স্টোল মাই ব্যাগ হু ওয়াজ টল। তাহলে লোকটা আমার ব্যাগ চুরি করেছে যেই ব্যাগটা লম্বা ছিল, এটা তো কোনো অর্থই ক্রিয়েট করে না। দ্য ম্যান ওয়াজ টল ওয়াজ স্টিলিং মাই ব্যাগ, এটাও তো কেমন জানি, এইটার এটা একই রকম হয়ে গেল যে সুশৃঙ্খল পদবিন্যাস নাই। এই যে এখানে নিয়মটা আসবে, রিলেটিভ প্রোনাউন সবসময় তার অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট মানে কি? তার আগে যে আছে, যার সম্পর্কে প্রোনাউনটা বললাম যে কাশেম ইজ মাই ফ্রেন্ড হু ইজ এ ট্যালেন্টেড স্টুডেন্ট, তাহলে কি কাশেমের কথা বলছি, এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট যেটা আগে আসে। এবং কাশেমের সম্পর্কে আমরা প্রোনাউন ইউজ করলাম হু, তাই না? এখানে ম্যানের সম্পর্কে প্রোনাউন ইউজ করলাম হু, তাহলে এই রিলেটিভ প্রোনাউনটা সবসময় অ্যান্টিসিডেন্টের পাশাপাশি বসবে, তখন বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাস হলো। দ্যাট ইয়ং ম্যান টু ড্যাশ উই ও মেনি থ্যাঙ্কস, যার কাছে আমরা অনেক কৃতজ্ঞতা ঋণী হয়ে আছি, যে আমাদের মায়ের জীবন রক্ষা করেছিল গাড়ির দুর্ঘটনার পরই। তো উত্তরটা কি হবে এখানে? ওয়ান্স अगेन কঠিন কিছু না, তাই না? হুইচ সাধারণত বস্তুর ক্ষেত্রে হয়, সেটা আমরা দিব না। হুজ মানে হলো যার কিংবা কার, হু মানে হলো যে কিংবা কে। তাহলে আমরা একটু দেখি, সেই মানুষটা, যে, টু হু, টু হু তো হবে না ভাই, তাহলে কি হতে পারে এখানে? টু হুম, তাই না? যার কাছে। হুম মানে কি? যাকে কিংবা তাকে। আমার মায়ের জীবনটা রক্ষা করেছিল গাড়ি দুর্ঘটনার পর, তার কাছে কিংবা তাকে আমরা কৃতজ্ঞতা জানাই। তাহলে কমন সেন্সে বলে দিচ্ছে উত্তর হওয়া উচিত হুম, তাই না?
এই যে ব্যাখ্যাটা দেখি, ইয়ং ম্যানের অবজেক্ট স্থানীয় প্রোনাউন, তাই অবজেক্টের রিলেটিভ প্রোনাউন হিসেবে হুম বসবে। আচ্ছা, কোন বাক্যটা সঠিক এখানে? মনে হতে পারে ইট ইজ ইউ হু ইজ লেট, হু এর পরে তো ইজি হওয়া উচিত নাকি? শোনো, তোমার যদি নিয়ম জানা নাও থাকে পরীক্ষার হলে কমন সেন্স খাটাবা। প্রসেস অফ এলিমিনেশন, তাই না? POE কিরকম? খেয়াল করে দেখো, যে কোনো একটা উত্তর হবে। এখানেও হু ইজ, এখানেও হু ইজ, দুইটা যেহেতু একই নিয়ম, তাহলে তো ভাই আমি দুইটাই বাদ দিতে পারি। কমন সেন্স খাটালাম, এটাও বাদ, এটাও বাদ। ইট ইজ ইউ হু হ্যাজ ওয়ান দ্য প্রাইজ, হু আর টু লিভ। তাহলে তুমি দেখো, এখানে একমাত্র ব্যতিক্রম নিয়মটা হলো এই যে ইউ আর। আমরা জানি ইউর সাথে আর হয়, ইউর সাথে ইজ দাও, হ্যাজ দাও, ডিফারেন্ট নিয়ম হয়ে গেল না? তাহলে এই তিনটা ডিফারেন্ট নিয়ম একই টাইপের না? আমরা কি দিব? ইজিলি বুঝতে পারছি দিস ইজ দ্য কারেক্ট আনসার। এটা তো আমি কমন সেন্স খাটালাম। এবার নিয়মটা চলো একটু দেখি। এই যে দেখো, ব্যক্তিবাচক বোঝালে রিলেটিভ প্রোনাউন আমরা হু, হুম যেটাই হোক, তবে ভার্ব যখন বসাবো তখন কি হবে? তখন আমরা আমাদের সাবজেক্ট কোনটা ছিল তার অনুযায়ী বসাবো। আমাদের ইউ ছিল সাবজেক্ট, ভার্বটা ওর অনুযায়ী হবে। এটা আমরা একটু মাথায় রাখবো। এটা তো খুবই সিম্পল, একটু দেখি। The people at the party were worried about Mita. পার্টিতে মানুষজন মিতার সম্পর্কে উদ্বিগ্ন ছিল, because no one was aware dash she had gone. সে কোথায় গেছে কেউ জানতো না। কি হবে এখানে? aware of হয়, তাই না? তাহলে কি হবে এখানে? aware of কই আছে? এই যে এখানে আছে অফ, আবার এখানেও আছে অফ, তাহলে এগুলো কাটা ইজি। তারপর কি হবে? aware of সে কোথায় গেছে, তাই না? তাহলে কি হবে? where she had gone. সো আমরা খুবই সিম্পল ভাবে পেয়ে যাচ্ছি of where she had gone. It was I dash he wanted to sing. কি হবে এটা? বলো তো, এখানে হু হবে নাকি হুম হবে? বেশ কনফিউজিং একটা ব্যাপার, তাই না? এক্স্যাক্টলি। এই যে এখানে কিন্তু দুটাই হয় সত্যি কথা বলতে গেলে, হু হি ওয়ান্টেড টু সিং অথবা হুম হি ওয়ান্টেড টু সিং। এখন প্রশ্ন হল পরীক্ষার হলে তাহলে কোনটা দাগাবো? যেটা বেশি স্ট্যান্ডার্ড, ইহাই হচ্ছে আমি যাহাকে সে চেয়েছিল গান গাওয়াতে, সেজন্য কি দিলাম? যাকে, কাকে, ইংরেজি হলো হুম। কিন্তু খেয়াল করে দেখো, উত্তরটা কিন্তু এখানে দাগিয়েছে এ। কেন? কারণ ওই যে বললাম যে হু অথবা হুম দুটোই এখানে কারেক্ট হয়। সো এটা কিন্তু একটা কনফিউজিং ব্যাপার। এইসব ক্ষেত্রে আমি হলে যেটা করি, সাধারণত আমি দাগাই না। হ্যাঁ, কারণ আমি জানি যে এটা নিয়ে অনেক ঝামেলা, অনেক মারামারি ক্যাচাল হবে। সো এক একজনের এক একটা স্ট্র্যাটেজি, কেউ বলবে দুটাই দাগাতে, কেউ বলবে যেটা বেটার অপশন সেটা দাগাতে। সো এটাও করতে পারো, বেটার অপশনে দাগাতে পারো, কিন্তু একটা কনফিউশন থেকেই যাচ্ছে হু নাকি হুম। সো প্রেফারেবলি হুম। I asked you dash of these shoes you think would go with my outfit. কি হবে এখানে? আমরা জানি ব্যক্তি বা মানে ব্যক্তির ক্ষেত্রে এগুলা বসে, বস্তুর ক্ষেত্রে সাধারণত হুইচ, দ্যাট এগুলো বসে, তাই না? তাহলে দেখি তো কোনটা হবে। উত্তর হলো ডি। কেন? আজরা প্রশ্ন বোঝাচ্ছে কোশ্চেন যুক্ত সেন্টেন্সে হুইচ হয়, দ্যাট না। বুঝতে পারলাম? এই যে WH কোয়েশ্চেন আমরা কিন্তু বলে থাকি, সেখানে কি কি আছে? হু কে, ওয়্যার কোথায়, ওয়েন কখন, হুজ কার, তাই না? হুম কাকে, হুইচ কোনটি, তাই না? সো তাহলে কি হুইচ মানে হলো কোনটি, যেহেতু এটা প্রশ্ন করছি আমরা সেই জন্য এখানে হুইচ বসিয়েছি। নীলা couldn't come to the party, পার্টিতে আসতে পারেনি, ড্যাশ ওয়াজ আ পিটি, তাই না? যেটা ছিল একটা দুঃখের বিষয়। তাহলে কি হতে পারে এখানে? হুইচ মানে হলো কোনটি হয়, কিন্তু ওই যে সাধারণ প্রশ্নের ক্ষেত্রে হয়, সেখানে তো কোনো প্রশ্ন করছে না। দ্যাট, হুইচ অনেকটা একই রকম, আমরা দুটাই বাদ দিলাম। ইট হবে না হোয়াট হবে, একটু ভাবতে হবে, দুটাই কিন্তু কাছাকাছি। এখন তুমি ভেবে দেখো যে দিস ওয়াজ দ্য অ্যান্সার হোয়াট আই থট ইন মাই হেড,
এটাই হচ্ছে সেই উত্তর যেটা আমি মাথায় ভেবেছিলাম। এক বাক্যে বললে আমরা কিন্তু হোয়াট দিচ্ছি, আর যদি আলাদা বাক্যে বলি দিস ওয়াজ দ্য অ্যান্সার, ইট ওয়াজ হোয়াট আই থট অফ ইন মাই হেড। আলাদা বাক্য করলাম, তখন আমরা ইট দিলাম। তাহলে তুমি খেয়াল করে দেখো, এখানে আলাদা বাক্য করণে একটা বাক্যে রেখেছে, তাহলে কোনটা বেশি সুন্দর হয় বলি? হোয়াট ওয়াজ আ পিটি, তাই না? সবচেয়ে বেশি উপযুক্ত এই বাক্যে। দ্য হাউস ড্যাশ ইজ অ্যাডজেসেন্ট, উচ্চারণগুলো আমাদের শিখতে হবে, অ্যাডজাসেন্ট না, অ্যাডজেসেন্ট অর্থাৎ সংলগ্ন, সংযুক্ত। টু দ্য চার্চ ইজ মাইন, অর্থাৎ চার্চ কিংবা গির্জার সাথে সংযুক্ত বাড়িটি হচ্ছে আমার। আই ওয়াজ দ্য ওয়ান ড্যাশ মেট ইউ দি আদার ডে। এখন আমরা কি করব? আমরা প্রসেস অফ এলিমিনেশনের মধ্য দিয়ে যাব। হয়তো প্রথমটা আমাদের কাছে কঠিন লাগছে, সেকেন্ড শূন্যস্থানটা করি। আই ওয়াজ দ্য ওয়ান, আমি সেই মানুষটি ছিলাম যে তোমার সাথে অন্য একটি দিন দেখা হয়েছিল। তাহলে যে কে? হুইচ হলো বস্তুর ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে হবে না। দ্যাটও বস্তুর ক্ষেত্রে হবে না, এটাও হবে না। বুঝাই যাচ্ছে উত্তর হলো এটা। খুব সিম্পল, আমি বের করে ফেললাম জাস্ট সেকেন্ড উত্তরটা দেখে। এবার প্রথম অপশনটা দেখি যে এইখানে দ্যাট হবে না হুইচ হবে। হ্যাঁ, দ্য হাউস কি হবে অপশনে? দ্যাট, তাই না? ইয়াস, রিলেটিভ প্রোনাউন হবে দ্যাট। এখন এই যে একটা ব্যাপার যে কোথায় দ্যাট হয় কোথায় হুইচ হয়, এটা খুব কনফিউজিং ব্যাপার, আমাদের অনেকের ভিতরে প্রশ্ন। এটা ব্যাখ্যা করাটা বেশ কঠিন। সাধারণত বলা হয় যদি নন রেস্ট্রিকটিভ ক্লজ, কঠিন শব্দ কিন্তু, এবং এগুলো এখন শেখার কোনো দরকারও নাই, তারপরে একটু মাথায় রাখি, সেক্ষেত্রে হুইচ হয়। অর্থাৎ ক্লজটা, ক্লজ তো আমরা বুঝি, ক্লজও যদি না বুঝি ওইটা এখন ব্যাখ্যা করব না, ক্লজে ক্লাসে ব্যাখ্যা করব। এটা কেটে দিলেও যদি অর্থটা একই থাকে তখন আমরা হুইচ ব্যবহার করি, কেমন? আর যদি কেটে দেওয়া যাবে না, ইম্পর্টেন্ট, তখন আমরা দ্যাট ব্যবহার করি। খুব একটা ভালো কিন্তু বোঝা গেল না, তাই না? এইটাই হচ্ছে ব্যাপার যে নন রেস্ট্রিকটিভ ক্লজ এবং একটা রেস্ট্রিকটিভ ক্লজ। নন রেস্ট্রিকটিভ কোনটা? যেটা আমরা বাদ দিলেও বাক্যের অর্থ খুব একটা চেঞ্জ হয় না, সেক্ষেত্রে আমরা হুইচ বসাই। আর যেই ক্ষেত্রে এটা কেটে দিলে, অর্থাৎ ওই ক্লজটা না থাকলে বাক্যের অর্থটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, সেক্ষেত্রে আমরা দ্যাট বসাই। সেটাতে ক্লজের সময় আমরা আরো ভালো করে আলোচনা করব। এখন শুধু নন রেস্ট্রিকটিভ আর রেস্ট্রিকটিভ একটু মাথায় রাখলাম। My classmates introduced me dash the professor dash we love most. Once again আমার প্রসেস অফ এলিমিনেশনের মধ্য দিয়ে যেতে পারি, তাই না? আমার বন্ধুরা আমাকে পরিচয় করে দিল সেই প্রফেসরের সাথে যাহাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। তাহলে অবশ্যই দ্যাট হবে না, হুজ মানে যার সেটাও হবে না, যাকে ইংরেজি কি? হুম। তাহলে বুঝতে পারছি এ অথবা ডি। এখন আমাদের দেখতে হবে প্রথমটা, ইন্ট্রোডিউস মি, তারপরে কি হবে? তারপরে কি হবে? উইথ, ইন্ট্রোডিউস উইথ দ্য প্রফেসর অথবা টু দ্য প্রফেসর। সাধারণত আমরা যখন একটা নতুন চ্যাপ্টার শুরু করি, বলো না ইন্ট্রোডাকশন টু সায়েন্স, ইন্ট্রোডাকশন টু। সো সাধারণত ইন্ট্রোডিউসের পরে টু যুক্ত হয়, সেই জন্য কারেক্ট অ্যান্সার হলো ডি। The person that you saw here last evening is my cousin. যেই মানুষটাকে, যাকে তুমি গতকাল দেখেছিলে সে আমার কাজিন, যাকে ইংরেজি কি? হুইচ হবে না, হোয়াট হবে না, তাই না? তাহলে কি হবে? হুম, অর্থ হলো যাকে কিংবা কাকে। হয়ে গেল। আবার অনেক ক্ষেত্রে কিন্তু এখানে হুও বসায়। আমরা একটা প্রশ্ন আগেও দেখেছিলাম যে হু নাকি হুম নিয়ে কনফিউশন ছিল, রাইট? সেটা কনফিউশন থাকবে এগুলোতে, কারণ হলো কি যে ভাষা যেহেতু ক্রমাগত পরিবর্তন হয়, যেমন আগে আই অথবা ওয়ের পর আমরা সবসময় দিতাম শ্যাল, এখন অনেকখানি দেয় ওয়েল, যে সব ক্ষেত্রে ওয়েল। আই উইল ডু ইট, আই উইল সার্ভাইভ। তুমি কিন্তু কোনো গানে এখন দেখবা না যে আই শ্যাল সার্ভাইভ বলে, আই উইল সার্ভাইভ, আই উইল ডু ইট, তাই না? এরকম যে আগে হলো হুম শব্দটা অনেক ব্যবহার করতো, এখন অনেক ক্ষেত্রে হু ব্যবহার করে। তারপর আমরা রিস্ক না নিয়ে যেটা ট্র্যাডিশনাল নিয়ম হুম সেটাই রাখলাম। এই যে দেখে মনে হচ্ছে আল্লাহ এত বড় একটা প্রশ্ন, অনেক সময় লাগবে, না, আমরা প্রসেস অফ এলিমিনেশনের মধ্য দিয়ে খুব সহজে করে ফেলবো।
বইয়ের দোকানে 8 জন মানুষ ছিল, 4 জন ম্যাগাজিন কিনছিল, হ্যাঁ, ড্যাশ অন্যরা কফি কর্নারে ছিল, এবং অন্যরা বাকিরা, তাই না, হাঁটছিল নতুন অ্যারাইভাল সেটার জন্য। আচ্ছা, তাহলে আমরা একটু ভেবে দেখি তো যে আসলে অর্থটা কি হলো এখানে। একটা জিনিস মনে আছে, ইনডেফিনিট প্রোনাউন অনির্দিষ্ট, আর ডেফিনিট প্রোনাউন নির্দিষ্ট। আবার ইনডেফিনিট আর্টিকেল এ অথবা এন, আবার ডেফিনিট বা সুনির্দিষ্ট আর্টিকেল দি। এখানে আমরা বাক্যটা একটু দেখি। 8 জন মানুষ ছিল বইয়ের দোকানে, 4 জন কি করছিল, ম্যাগাজিন কিনছিল, আর অন্য যারা আছে তারা কফি কর্নারে ছিল, এবং নির্দিষ্ট করে বাকি যারা আছে, সেই বাকি যারা আছে তারা হচ্ছে হাঁটাহাঁটি করছিল। তাহলে মনে হচ্ছে নির্দিষ্ট করে যেটা, ঠিক কিনা, সেটাই হচ্ছে দি আদার্স, এটা হওয়া উচিত। কারণ তুমি যদি অন্যগুলা বসাও, ধরো তুমি সি বসালা, অ্যানাদার ওয়াজ এট দ্য কফি কর্নার, অ্যান্ড অ্যানাদার কেমন জানি হয়ে গেল। আমরা কি করব তাহলে, নির্দিষ্ট করে বুঝাচ্ছি, হ্যাঁ, সেই ক্ষেত্রে লাস্টে আমরা দি আদার এটা ব্যবহার করব। There are 30 people in the room, 20 are from Asia and dash are from dash countries. তাহলে কি হলো, এখানে একটু মাথায় রাখতে হবে যে একই শব্দ কিন্তু অনেক রকম ভাবে ব্যবহৃত হতে পারে, কখনো অ্যাডজেক্টিভ হয়, কখনো প্রোনাউন হয়, একটু বুঝতে হবে। 20 are from Asia and dash from dash countries, other countries. তাহলে এখানে কি হলো, আদারটা অ্যাডজেক্টিভ হলো, তাই না, কিরকম দেশ, অন্য দেশ। আর এই যে 30 জন মানুষের কথা বলছি তাদের প্রোনাউন কি, আদার্স, ঠিক কিনা। তাহলে কোনটা হচ্ছে সি নাম্বার, 20 are from Asia and others, অন্য যারা আছে, এটা হলো প্রোনাউন, আর from other countries, ঠিক কিনা, সেখানে কি হলো, সেটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হলো। The chairman, student advisor, provost, proctor and, মানে এত মানুষ সাথে কি আমিও আছি, এখানে কি হবে, এখানে আমরা সবাই একটা কমন ভুল করি, আমরা মি লিখে ফেলি। কিন্তু খেয়াল করো এগুলো সাবজেক্টিভ ফর্মে আছে না, তাহলে এখানেও তো আমার সাবজেক্টিভ ফর্মই হওয়া উচিত, আই হওয়া উচিত না। এই ভুলটা আমরা করি, আমরা বলি কি যে কুদ্দুস অ্যান্ড মি, মাই মাদার অ্যান্ড মি, মাই মাদার অ্যান্ড আই, সাবজেক্টিভ ভাবে বসাতে হবে। এই ভুলটা করা যাবে না, এটা বিদেশিরাও এই ভুলটা করে, অর্থাৎ ভার্বের পূর্বে সাবজেক্টিভ ফর্ম বসে। তুই বলতে পারবা না যে মাই ফ্রেন্ডস অ্যান্ড মি, হ্যাঁ, যে উইল প্লে, না, যেহেতু মাই ফ্রেন্ডস একটা সাবজেক্ট, তাহলে এখানে আমার সাবজেক্টিভ ফর্ম হলো আই, আই বসে, মাই ফ্রেন্ডস এন্ড আই, এবং ভার্বের আগে যেহেতু বসছে সেটা আমরা মাথায় রাখতে, ভার্বের পূর্বে সাবজেক্টিভ ফর্ম বসবে। এভরিবডি শুড ওবে, কি হবে এখানে, এখানে মাথায় রাখবো এভরিবডি একটা সিঙ্গুলার টার্ম, এনিবডি, সামবডি, নোবডি, এভরিবডি সবগুলো সিঙ্গুলার। তাহলে এখানে তুমি চাইলে দেয়ার দেয়, আজকাল অনেকখানে দেয়, হ্যাঁ, কেন দেয় জানো, কারণ হলো আমরা জানি যে এভরিবডি বলতে এখানে একজনের কথা বোঝাচ্ছে না, সবার কথা বোঝাচ্ছে, সেই হিসেবে দেয়ার দেয়। আরো একটা কারণ হলো, তুমি যদি হিজ দাও তখন বলবে হার কেন দিচ্ছ না, তাই না, সো এই জন্য হিজ অবলিক হার আলাদা করে লিখতে প্যারা লাগে, এই জন্য অনেকে দেয়ার লিখে দেয়। তবে স্ট্যান্ডার্ড নিয়ম হলো যেহেতু এভরিবডি সিঙ্গুলার, তুমি এটার সাথে সিঙ্গুলারই দিবা, হিজ, হিজ। তাহলে উত্তর কি হলো, এই যে দেখতে পাচ্ছি এগুলো সিঙ্গুলার হয়, সুতরাং এর সাথে প্রোনাউন সিঙ্গুলার হবে। ওয়ান শুড রেসপেক্ট, ওয়ান যেহেতু আছে তার সাথে কি হবে, ওয়ান্স হবে, খুবই সিম্পল জিনিস। হি ক্যান সিং বেটার দেন, এই যে ড্যাশ ইন হিজ ফ্যামিলি, কি হবে, তুমি চিন্তা করো, ও ওর পরিবারের যে কারো থেকে ভালো গান গাইতে পারে, যে কেউ, ইনডেফিনিট করে বললাম, এনিবডি, তাই না, তাহলে কি হবে, এভরিবডি বলতে পরিবারের সবাই, আর সামবডি মানে মানে যে সামবডি মানে কয়েকজন বা এরকম, সি হলো এনিবডি, যে কারো থেকে ভালো করতে পারে, সেই ক্ষেত্রে এনিবডি। কোনটা ডব্লিউএইচ ওয়ার্ড না, ডব্লিউএইচ সাধারণত কি হয়, কোয়েশ্চেন বোঝায়,
কে, কখন, কোথায়, কিভাবে, কেন? হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ। যদিও হাউ এখানে কিন্তু WH নাই, কিন্তু এইচটা তো আছে, ঠিক কিনা? সো এই জন্য এটাও ইনক্লুডেড। বাট মানে সম্পূর্ণ, পরিপূর্ণ, এইটা তো কোনো প্রশ্ন না। তাহলে কি এইটা WH কোনো প্রশ্ন হবে না, ওয়ার্ড হবে না। সো আমরা দেখে ফেলি হু, হুইচ, হোয়ার, ওয়েন, হাউ, হুম, হুজ, হোয়াই, সবগুলো কিন্তু প্রশ্নবোধক সাধারণত। এগুলো হচ্ছে WH ওয়ার্ড। I decided not to take the course because কি ড্যাশ টু ইজি। আমরা জানি যে ইহা অনেক ইজি, এখন কোনটা হবে? ইটস হবে নাকি ইটস হবে? আমরা মাথায় রাখবো সাধারণত কোনো কিছু সংক্ষিপ্ত করতে গেলে তখন আমরা অ্যাপোস্ট্রফি দেই। তাহলে কি বোঝা গেল? ইটস মানে হলো ইট ইজ, এটা সংক্ষিপ্ত ফর্ম, তাই না? ইয়াস, সংক্ষিপ্ত ফর্ম হলো ইটস। আর শুধু অ্যাপোস্ট্রফি ছাড়া যখন ইটস হয় তখন কি বলা যেতে পারে? আমরা বলতে পারি দ্য ডগ লাভস টু, কি বলা যেতে পারে? বাইট ইটস টেল। অর্থাৎ কুকুরটা নিজের লেজ কামড়াতে পছন্দ করে। তো ইট সেইটার যখন আমরা পজেসিভ ফর্ম হয়, যেমন মি থেকে মাইন হয়, ইউ থেকে ইয়োর্স হয়, সেরকম ইট থেকে ইটস হয়, যে ইহার লেজ, তখন ইটস হয়। আর ইট ইজ এর সংক্ষিপ্ত হলো অ্যাপোস্ট্রফি সহ এস, ইটস। দ্যাট ইজ নট ইয়োর পেইন, এই যে ইয়োর, এটা কি একটা পজেশন, যে তোমার অধিকারে আছে, এটা তোমার না আমার। তাহলে আমরা খেয়াল রাখি আই মানে আমি, মি মানে আমাকে, অবজেক্টিভ হলো, মাইন মানে হলো পজেসিভ, যে আমার, তাই না? তাহলে কি হবে? ইট ইজ মাইন, পজেসিভ প্রোনাউন বসবে। The first half of the game belonged to us, the second half to, কি হবে? প্রথম অর্ধেক আমাদের কাছে ছিল, দ্বিতীয় অর্ধেক তাদের ছিল। এখন কি দেয়ার দিবা? দেয়ার দিলে তো হচ্ছে না, দে দিলে হচ্ছে না, তারা, এটা হবে না, দোজ দিলেও হবে না, দেয়ার অথবা দেম, কোনটা হবে? এইখানেই কনফিউশনটা হয়, উত্তর হবে দেম। প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, এইটা আমরা মাথায় রাখবো। কেমন? দেয়ার মানে তাদের, এইটা না, অবজেক্টিভ ফর্ম হলো দেম। যেমন যদি এখানে আমরা বলতাম যে আমার, সেকেন্ড হাফ টু কি বলতাম? আস। এই যে আবারও অবজেক্টিভ প্রোনাউনটা আমরা বসাতাম। ড্যাশ না, লেট ড্যাশ ইন্ট্রোডিউস ড্যাশ টু, কি হবে এখানে? ওয়ান্স এগেন লেটের পরে বলি না আমরা যে লেট হিম প্লে, তাকে খেলতে দাও। লেট হি হয় কখনো? হয় না। লেট হিজ হয় কখনো? না, হিম। অবজেক্টিভ রূপটা বসে। লেট আস ডু ইট, লেটস গো, লেট আস গো, তাহলে কি অবজেক্টিভ ফর্মে বসবে। লেট মাই হবে না, তারপর লেট মাইনও হবে না, হিম হতে পারে, কিন্তু এখানে কিন্তু সেটা মনে হচ্ছে লেট হিম ইন্ট্রোডিউস শি, আহা, সবগুলোই অবজেক্টিভ হওয়া উচিত। তাহলে কোনটা হলো? লেট মি ইন্ট্রোডিউস ইউ টু হিম, তাই না? প্রতিটি ক্ষেত্রে আমরা অবজেক্টিভ ইয়েটা বসাচ্ছি। বুঝতে পারলাম, সিম্পল জিনিস। হি ড্যাশ প্রেফার্স ড্যাশ স্পিক ভেরি লিটল, তাহলে কি হবে এখানে? প্রেফার্স এর পরে টু হয় সবসময়, ব্যাস, তাহলে দুটো অটোমেটিকলি বাদ। এবার আমাদের দেখতে হবে কোনটা প্রথম শূন্যস্থানের জন্য সঠিক। হি ডাজেন্ট প্রেফার, প্রেফার্স তো হবে না ভাই, কারণ তাহলে ডাজ কেন হবে? ওখানে যদি এসটা নিয়ে নিত তাহলে এখানে তো এস হতো না। তাহলে হি হিমসেলফ প্রেফার্স টু স্পিক ভেরি লিটল। এখানে ভেরি মানেটা ভ্যারি করে ফেলেছে। ভ্যারি মানে কি? বৈচিত্র্যপূর্ণ হওয়া, সেটা না, এখানে হবে ভেরি। ঠিক আছে, সো প্রেফারের পরে প্রিপোজিশন টু বসে, তাহলে তো বুঝে গেলাম। আর যেহেতু প্রেফারের পরে এস আছে, সেই জন্য আমরা ডাজেন্ট ব্যবহার করা যাবে না। বুঝতে পারলাম? কোনটা কারেক্ট সেন্টেন্স? আমরা জানি লেটের পরে সবসময় অবজেক্টিভ ফর্মটা বসে। লেটস গো মানে কি? লেট আস গো। লেট হিম প্লে, তাই না? তাহলে লেট হি হবে না, লেট আই হবে না, এগুলোর একটা হবে, ঠিক কিনা?
তাহলে লেট মি অ্যান্ড হি গো, না, হি এর অবজেক্টিভ হওয়া উচিত ছিল হিম গো। একদম লাস্টে ডি নাম্বারে দেখতে পাচ্ছি হিম, মি, দুটি অবজেক্টিভ, সো দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওয়াটার হ্যাজ নো কালার অফ কি? এই যে ইটস যখন অ্যাপোস্ট্রফি থাকে তার মানে ইট ইজ এটার সংক্ষিপ্ত ফর্ম, আর ইটস হলো পজেসিভ ফর্ম, তাই না? দ্য ডগ লাভস টু বাইট ইটস ওন টেল, কুকুরটা নিজের লেজটা কামড়াতে পছন্দ করে। তাহলে কি হবে? পজেসিভ হলো না, যে নিজের, তাহার, ইহার। সো এখানে পানি তো আর কোনো ছেলে মেয়ে না, হিজ হার হবে না, পানি সিঙ্গুলার প্লুরাল না, দেয়ার হবে না। তাহলে কি হবে? ইট দিয়ে আমরা পানিকে বুঝাবো, ইট হ্যাজ নো কালার। তাহলে ইহার রং কি? ইটস কালার। সো কারেক্ট অ্যান্সার কি সি, ইটস কালার, তাই না? দ্য ডগ এইট ড্যাশ মিল, আমরা আবারও দেখছি ইট ইজ সংক্ষিপ্ত ফর্ম ইটস, আর পজেসিভ ফর্ম হলো ইটস। কুকুর যেহেতু একটা ইতর প্রাণী, এটার সাথে হি, শি এগুলো বসে না, ইট বসে। তাহলে হি এর অবজেক্টিভ ফর্ম কি? পজেসিভ ফর্ম কি? হিজ। শি এটার পজেসিভ ফর্ম কি? হার। সেরকম ইট এটা পজেসিভ ফর্ম হচ্ছে ইটস, তাই না? বুঝতে পারলাম। দ্য কমিটি হ্যাজ মেট, এই যে বানানগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, ডবল এম ডবল টি ডবল ই, বেশ কঠিন একটা শব্দ। অ্যান্ড ড্যাশ কি হবে এরপরে? দে হ্যাভ রিচ এ ডিসিশন, ইট হ্যাজ রিচ এ ডিসিশন। সাধারণত কমিটির ক্ষেত্রে আমরা দে বসাই না, কমিটিকে আমরা পুরোটাকে একটা সত্তা হিসেবে বিবেচনা করি। কেমন? এবং তখন আমরা কি করব? ইহা এভাবে বলবো। কেমন? তখন আলাদা করে কমিটিতে এই একটা মানুষ আছে, ওই একটা মানুষ আছে, তাহলে তো হি শি এগুলো বসা উচিত না। পুরোটাকে একসাথে কমিটি একটা জিনিস, একটা জিনিস, জিনিসের সাথে আমরা ইট বসাই না। যেমন ইট ইজ দ্য পেন, এই জিনিসটা একটা কলম। সো এক্স্যাক্টলি আমরা ইট হ্যাজ রিচড আ ডিসিশন। হয়ে গেল। উই ইনসিস্ট অন ড্যাশ লিভিং দ্য রুম। আচ্ছা, ইনসিস্ট অন মানে কি? কাউকে একটু প্ররোচনা দেয়া, জোরাজুরি করা, তাই না? একটু পুশ করা, যে ভাই প্লিজ তুমি চলে গেলে ভালো হয়। এখানে মাথায় রাখবো যে ইনসিস্টের পরে, প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে ইউ, এটার অবজেক্টিভ ফর্ম কি? ইয়োর। সেজন্য ইনসিস্ট অন ইয়োর লিভিং দ্য রুম। এগুলো একটু কেমন জানি খটোমটো লাগে, যে ইনসিস্ট অন ইয়োর লিভিং দ্য রুম, কেমন জানি। কিন্তু হ্যাঁ, কিছু বাক্য এরকমই কেমন জানি কেমন জানি। এই ক্ষেত্রে নিয়মটা একটু মাথায় রাখতে হবে যে প্রিপোজিশনের পরে, অন একটা প্রিপোজিশন না, এরপরে অবজেক্টিভ ফর্ম বসে। এবার এখানে আমাদের আরেকটা সলভ করতে হবে, ড্যাশ উইশ ড্যাশ কোড গো টু দ্য মুভিজ টুগেদার। কি হবে এখানে? উই উইশ উই কুড হতে পারে, সবগুলো এবারে কাছাকাছি, কিন্তু সবচেয়ে ভালো কোনটা? আই উইশ উই কুড গো টু দ্য মুভি টুগেদার, তাই না? এটাই সবচেয়ে সুন্দর। Jasmine took dash children with dash when dash went to the mall. কতগুলো আছে এখানে, আমরা কি প্রসেস অফ এলিমিনেশনে যাব। when dash went to the mall, যখন সে শপিং মলে গিয়েছিল, সে ইংরেজি কি? she। তাহলে শেষ, আমরা কিছু পড়তেও হলো না। সো কখনো কখনো খুব ইজিলি আমরা সলভ করে ফেলতে পারি। তারপর আমরা বাকি দুটাও দেখে ফেলি। জেসমিন টুক তার চিলড্রেন, হি হলেও তো হিজ, শি হলে হবে হার, হার চিলড্রেন। উইথ হার, তাহার সাথে নিয়ে গেছিল, যখন সে, শি ওয়েন্ট টু দ্য মল। খুবই সিম্পল এটা, মানে দেখতে বড় হলেই ভয় পাওয়ার কিছু নাই, আসলে খুবই সিম্পল। As for dash, I prefer to let people make up dash minds. তাহলে কি হবে এখানে? একটা প্রিপোজিশন আছে, এরপরে আমরা কি জানি? একটা অবজেক্টিভ ফর্ম বসে। আমার অবজেক্টিভ ফর্ম কি? মি। As for me, নিজের জন্য বলতে গেলে I prefer to let people speak up, তারপর কি? আবার অবজেক্টিভ ফর্ম, তাই না? মেক আপ আবার প্রিপোজিশন দেয়ার, মানে পিপল কি বহুবচন না? তাহলে কি হওয়া উচিত? দেয়ার।
ঠিক কিনা? সো এই যে নিয়মটা, পজেসিভ মানে শুরুতে প্রিপোজিশনের পর অবজেক্টিভ প্রোনাউন, আবার এখানে পজেসিভ প্রোনাউনের পরে একটা নাউন। খুবই সিম্পল, বুঝাই যাচ্ছে। ডু ইউ নো দ্য স্টুডেন্ট হু বুকস ওয়ার স্টোলেন? কোন পার্টটা ভুল আছে? এগুলো কিন্তু বড় হলে যখন তোমরা হয়তো বিদেশে যাবা, আইএলটিএস জিআরই দিবা, সেখানে খুবই পপুলার যে সেন্টেন্সে এরর কোথায় সেটা আমাদের খুঁজে বের করতে হয়। ডু ইউ নো, এটা ঠিকই আছে, বুকসের সাথে ওয়্যারই হবে, বহুবচন যেহেতু, তাহলে বুঝাই যাচ্ছে এটা হতে পারে। কেন? তুমি কি সেই শিক্ষার্থী গিয়েছো না যার বইগুলো, যার ইংরেজি কি হুজ, আর হু অর্থ কি কে, তাহলে তো হু হবে না, তাহলে অবশ্যই হুজ হওয়া উচিত। কোন বাক্যটা সঠিক? খুব সিম্পল, এটাতে আমাদের কনফিউশন প্রায় আসে, তারপরে বলি আমি, তুমি, সে। এটা নিয়মটা হলো 2 3 1, শুরুতে ইউ, তারপর হি, তারপর আই। কোথায় আছে এটা? এই যে বি নাম্বারে 2 নাম্বারে আছে, যে 2 3 1 নিয়মটা আমরা বসাবো। তবে হ্যাঁ, ইংলিশ একটা ভদ্রলোকদের ভাষা, কিরকম? শিক্ষিত মানুষজন এই ভাষাটা তৈরি করতে চেয়েছে, তাই না? এখন শিক্ষিত মানুষজন কিন্তু নিজের দোষ করলে স্বীকার করে আগে, এটা একটা ভদ্রতা। অশিক্ষিত মানুষ দোষ চাপানোর চেষ্টা করে। তাহলে তুমি চিন্তা করো যে শিক্ষিত মানুষ ভাষাটা বানিয়েছে, দোষ করলে সে নিজেই আগে স্বীকার করবে। তুমি যদি কনফেশন করো, যে কোনো একটা স্বীকার করা যে ভুলটা আমরা করেছি, দোষটা আমাদের হয়েছে, চুরিটা আমরা করেছি, তখন 1 2 3, তখন হবে আই, ইউ অ্যান্ড হি আর দ্য ওয়ান্স কি হু স্টোল দ্যাট বুক, বইটা চুরি করেছিলাম, আর দ্য ওয়ান্স হু ফেলড ইন দ্য এক্সাম, যে আমরা ফেল করেছিলাম। নেগেটিভ কিছুর ক্ষেত্রে, বিশেষ করে কনফেশন, স্বীকারোক্তি, কোন একটা খারাপ কিছু স্বীকার করার ক্ষেত্রে তখন 1 2 3 ফরমেশন, আর নর্মাল যে কোনো বাক্যে তখন কি হবে 2 3 1 ফরমেশন। মাথায় রাখবো আমরা এটা। কোনটা সঠিক বাক্য? আচ্ছা, কোনটা হতে পারে এখানে? মানুষ সাধারণত তার নিজের যে ইচ্ছাটা সেটাই বাস্তবায়ন করতে চায়। এখন ইচ্ছা কি একটা হয়, পথ কি একটা হয়, নাকি একাধিক হয়? এটা একটা ভাবার বিষয়, তাই না? সো এখানে মেন, এটার সাথে তো ওয়ান্টস হবে না, প্লুরাল যেহেতু, সো এটা বাদ। এই দুটার ভিতরে একটা। সাধারণত আমরা নিজের পথটাই চাই। নিজের পথ মানে কি? আমার তো একটাই পথ, আমি হয়তো এটা হতে চাই, তাহলে ওয়ে, এটাই বেটার অ্যান্সার, তাই না? তাহলে কি হবে? ওয়েজ, সেটা আমরা দিলাম না, আমরা এটা দিলাম, এটা বেস্ট পসিবল অ্যান্সার। এখানে আমাদের কারেক্ট একটা সেন্টেন্স বের করতে হবে। দ্য ম্যান দ্যাট সেড, মানুষের সাথে তো ভাই দ্যাট কিংবা হুইচ হওয়া উচিত না, এগুলো বস্তুর সাথে হয়, তো এটা বাদ। হুম সেড দ্যাট ওয়াজ আ ফোল, এটা আবার কেমন বাক্য হলো? অর্থ মিলল না। হু সেড দ্যাট, যে এটা বলেছিল সে একটা বোকা, তাহলে কি বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক কিনা? ব্যক্তিবাচকতে হু বসবে। দিস ইজ দ্য বুক অফ হুইচ আই টোল্ড ইউ, এখানে হুইচ কি হিসেবে ব্যবহৃত হয়েছে বলতে পারবো আমরা? এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো রিফ্লেক্সিভ কোনটা? মাইসেলফ, ইয়োরসেলফ, এটা তো না, তাই না? ডেমনস্ট্রেটিভ কি? দিস, দ্যাট। রিলেটিভ কোনটা? কুদ্দুস ইজ মাই ফ্রেন্ড হু ইজ ভেরি ট্যালেন্টেড। শুরুতে কুদ্দুসের কথা বললো, তারপর তার সাথে সম্পর্ক দিয়ে হুটা ব্যবহার করলো। এখানে দেখা যাচ্ছে যে আমরা কি বলতে পারি, এই হচ্ছে সেই বইটা যেটার সম্পর্কে আমি তোমাকে বলেছিলাম, রহিম ইজ মাই ফ্রেন্ড হু ইজ ভেরি ট্যালেন্টেড। তাহলে এটাই হলো না যে সম্পর্ক স্থাপন করে বলল? তাহলে এখানে কি রিলেটিভ প্রোনাউন হিসেবে খেয়াল রাখতে হবে কিন্তু, রহিম ইজ মাই ফ্রেন্ড হু ইজ ট্যালেন্টেড। খেয়াল করে দেখি, এটাকে অ্যান্টিসিডেন্ট বলে। এই যে অ্যান্টিসিডেন্ট মানে আগের অংশটা, সেটার পরে রিলেটিভ প্রোনাউন ব্যবহৃত হয়। এই যে দ্য বুক অফ, দিস ইজ দ্য বুক, এটা অ্যান্টিসিডেন্ট, তারপরে আমরা রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করেছি। সো এখানে কারেক্ট অ্যান্সার কি?
ই রিলেটিভ প্রোনাউন। সো তাহলে আমরা কিন্তু মোটামুটি বুঝলাম। সো থ্যাংক ইউ এভরিবডি। প্রোনাউন নিয়ে যে প্রশ্নগুলো ছিল মোটামুটি কিন্তু আমরা শিখে গেছি। একটু প্র্যাকটিস করতে হবে, কয়েকটা জায়গায় একটু মারপ্যাচ আছে। আর হচ্ছে যে রেসিপ্রোকাল, ডেমনস্ট্রেটিভ, রিফ্লেক্সিভ, ডিস্ট্রিবিউটিভ একটু দেখে নিতে হবে। বাট এটাও বলছে না যে কঠিন তেমন কিছু নাই। যেমন ব্যক্তি হলে তখন হু, হুজ, হুম হয়। বস্তুবাচক হলে হুইচ, দ্যাট এগুলা হয়। একটু আমরা মাথায় রাখবো। সো থ্যাংক ইউ এভরিবডি। আসসালামু আলাইকুম এন্ড আল্লাহ হাফেজ।